একটা স্লাইড আপনাকে পড়াচ্ছি, এই স্লাইড প্রত্যেকটা স্লাইড ইকুয়াল টু 3 মিনিট। তার মানে কতগুলো স্লাইড তত মিনিট। তার মানে আমি একটা স্টুডেন্টকে যে কন্টেন্ট দিচ্ছি সেগুলো কাউন্ট হয়, আমি কত আওয়ার ক্লাস নিচ্ছি সেটা রেকর্ড হয়, স্টুডেন্টটা পার্সোনালি কত আওয়ার কাজ করার কথা, আমি কি পরিমাণ কাজ দিয়েছি তাদের, একটা ডকুমেন্ট যদি বানাতে বলি, একটা প্রপোজাল বানাতে বললাম, সেই প্রপোজাল কত পেজ, তার মানে কত আওয়ার দেওয়ার কথা, সেটাও ক্যালকুলেশন করতে হয়, করে আমাকে হিসাব করে বলতে হয় যে এত 120 ঘন্টা এই কোর্সের জন্য স্টুডেন্ট টাইম বলা হয়, এটাকে বলা হয় এসএলটি, স্টুডেন্ট লার্নিং টাইম, ক্যালকুলেট করতে হয়। মানে এমন না যে আমার আসলাম খুশি মতো বুয়েটের টিচারের মতো, এরকম না, পড়ালাম না, যা খুশি তাই করলাম, যাও পড়ি নিও, এরকম না। জি স্যার, বুঝতে পারছি। এই জন্যই স্যার তারা আর কি তার স্টুডেন্ট অবস্থা থেকে অনেকটুকু অ্যাডভান্স থাকে আর কি। না, স্বাভাবিক, এবং এরা গ্র্যাজুয়ালি ভালো করতেছে। আজকে মালয়েশিয়ার প্রায় 6-7টা ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, টপ র্যাঙ্কিং এর আপনার 100 এর মধ্যে আছে। এর মধ্যে ইউএম হচ্ছে এবার কত 59 ছিল ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, একদম প্রথম থেকে 59, আপনি বুঝেন একটা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আছে। এই 150-200-র মধ্যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে প্রায় প্রথম দিকের 10-12টা। তার মানে কোয়ালিটি না থাকলে কি এগুলো হয়? হয় না। সেগুলা আমাদের যারা লিডার আছে তারা বিদেশে ঘুরতে আসে, মজা করে চলে যায়, কিন্তু দেখে, কিন্তু দেশের জন্য কিছু করে না। কেন করে না? আমি মনে হয় যে ওদেরও গলা টিপে ধরে রাখছে, কেউ করতে দেবে না। এনিওয়ে, আমাদের পরে ছিল অ্যাকসেপ্টেন্স টেস্টিং, আমরা কন্ট্রাকচুয়াল অ্যাকসেপ্টেন্স টেস্টিং পড়লাম, এখন হচ্ছে অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং। তার মানে এতক্ষণ পর্যন্ত লিগ্যাল বিষয়গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে, না সিস্টেম যা বানিয়েছেন আমাদের রিকোয়ারমেন্ট যা ছিল সেরকম করে হয়েছেন, এখন আপনি ইনস্টল করেন আমার অ্যাকচুয়াল এনভায়রনমেন্টে। এতক্ষণ কিন্তু আমার আইটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিছু হয় নাই কাস্টমারের, ওরা একটা স্ট্যান্ড অ্যালোন কোন একটা জায়গায় টেস্ট করছে বিজনেস ফিচার গুলা, এখন আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে বা রোল আউট করতে হবে রিয়েলি। তার মানে এখন রিকোয়ারমেন্টস অফ দ্য সফটওয়্যার ইজ ফিট ফর ইউজ অলরেডি হয়ে গেছে in a productive environment. Now integration of software into customer IT infrastructure, এটার ইন্টিগ্রেশন চলবে। ব্যাকআপ রিস্টোর সিস্টেমস, রিস্টার্ট, হ্যাঁ, বুটিং রিবুটিং করলে কি হয়, ইনস্টল আনইনস্টল করলে কি হয়, ডিজাস্টার রিকভারি কিভাবে করবে, এই সমস্ত গুলোও টেস্ট করা হবে। সো এই টেস্টগুলো সাধারণত ইউজার ম্যানেজমেন্ট কি করে হবে, ইন্টারফেসিং টু দ্য ফাইল সিস্টেম, অ্যাক্টিভ ডিরেক্টরি কিভাবে ইউজ করবে। আপনি হয়তো লিনাক্সে করে রাখছেন, গিয়ে দেখলেন ওদের উইন্ডোজ, যা আপনি তো শুরু করছেন সি ড্রাইভ, এখন তো ওদের সি ড্রাইভ, আর আপনি তো স্ল্যাশ স্ল্যাশ মেরে চলে গেছেন, যা হার্ড কোড মেরে দিয়েছেন, এখন আবার কম্পাইল করে নিয়ে আসেন চেঞ্জ করে। আবার এমন হতে পারে যে আপনি যে ডাটাবেজ ইউজ করেছেন লেটেস্ট ভার্সন, হ্যাঁ, সিকিউএল সার্ভার 2016 ধরেন, কিন্তু ওদের ডাটাবেজ হচ্ছে 2005, আর কি করবেন, অনেক ফিচার পাবেন না, না পেলে আপনার সফটওয়্যার রান করবে না। তখন কি করবেন, কাস্টমার বলবে যে আপনি, ও আমরা তো আপনাকে বলি নাই যে 2016 করে দিতে, আমাদের ডাটাবেস কেনা আছে 5 আপনি 5 করে দেবেন। এখন আপনি বলেন এখন কি পরিমাণ চেঞ্জ করা লাগবে আর কত রিগ্রেশন টেস্ট করা লাগবে। সো খুব ক্রুশিয়াল ব্যাপার, কিন্তু এই জন্য বারবার বলছি রিয়েল লাইফের এনভায়রনমেন্টের সাথে 100% মিলাতে হবে। সো সিস্টেম টেস্টিং ওই জন্য ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই এগুলা কেয়ারফুল থাকতে হবে। সো আদার কোন কম্পিউটার সিস্টেমের সাথে, ডাটাবেস সার্ভারের সাথে, এগুলোর সাথে সব ইন্টিগ্রেশন করতে হবে এখন। সো অপারেশনাল অ্যাকসেপ্টেন্স টেস্টিং ইজ অফেন ডান বাই কাস্টমার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। এখানে বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখবে না, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাডমিনিস্ট্রেটর যে আছে ওই ক্লায়েন্টের, সে দেখবে, তার মানে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। আলফা বেটা আমরা ব্যাপক কথা বলে ফেলেছি, সেই স্লাইডটা দরকার নেই।
সো আমাদের অ্যাকসেপ্টেন্স টেস্টিং শেষ। মনে হয় স্যার এটার উপর, হ্যাঁ বলেন। জাস্ট acceptance testing তো ইউজার বা ক্লায়েন্ট এন্ডে হবে, রাইট? হ্যাঁ তা তো ইউএনটি অবশ্যই। হুম। এখানে তো এটা তো টেস্টিং আমাদের টেস্টার এনভায়রনমেন্ট বা না না না, টেস্টার ওটা সাইডে হচ্ছে, হবে। হ্যাঁ ওই যে রিয়েল এনভায়রনমেন্ট বলা হচ্ছে এই জন্য। ওকে স্যার, হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার। নাও টাইপস অফ টেস্টিং টাইপস কয় ধরনের? আমরা 4 ধরনের লেভেল পড়েছি, একদম কম্পোনেন্ট থেকে অ্যাকসেপ্ট পর্যন্ত। আর 4 ধরনের টাইপস আছে টেস্টিং এর, ফাংশনাল, নন ফাংশনাল, এগুলো আমরা জানি। এটা স্ট্রাকচারাল আর কনফার্মেশন এন্ড রিগ্রেশন, এটাও জানি আমরা। সো আমরা শুধু স্ট্রাকচারাল মানে আসলে হোয়াইট বক্স। সো হোয়াইট বক্স নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করব। আমরা এখানে অতটা বেশি দরকার নাই, যতটুকু বলছে এতটুকুই যথেষ্ট। যে স্ট্রাকচারাল টেস্টিং, তার মানে হচ্ছে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য কম্পোনেন্টস, স্ট্রাকচার অফ দ্য ফ্লো, মানে বিজনেস প্রসেস, এইগুলো আমাদের টেস্টিং এর ব্যাপার আছে, স্ট্রাকচারাল টেস্টিং বলা হয় এটাকে। গোলটা কি ফাংশনাল টেস্টিং এর গোল? অবজেক্টিভ হচ্ছে functionality can be linked to input and output data of the test object, that is black box, are applied to design the relevant test cases, and testing is to be verify functional requirements। সেগুলো আমরা জানি, এটা আমি ডিটেল পড়তেছি না, এটা অলরেডি হয়ে গেছে, একটু রিক্যাপ করছে। এরিয়া অফ ইউজ হচ্ছে ফাংশনাল টেস্টিং। এক্সিকিউশন কি হবে? টেস্ট অবজেক্ট executed using test data derived from the test cases. The result of the test execution are compared with the expected result, মানে black box. Security testing important, and types of functional testing dealing with external threats, তার মানে নন ফাংশনাল যে সিকিউরিটি টেস্টিং আছে সেগুলা। তারপর হচ্ছে ম্যালিসিয়াস অ্যাটাক, এই সমস্তগুলো আমাকে করতে হবে। নন ফাংশনাল টেস্টিং এগুলাও আমরা স্কিপ করছি, তার ভিতরে আপনারা কতগুলো টার্ম দেখেন, লোড টেস্টিং, পারফরমেন্স টেস্টিং, ভলিউম টেস্টিং, স্ট্রেস টেস্টিং। কোনো একটা টার্ম যদি না বোঝেন তাহলে প্রশ্ন করেন, আদারওয়াইজ রিডিং পড়ার দরকার নাই। এটা স্যার ভলিউম টেস্টিং, ভলিউম হচ্ছে হিউজ ভলিউম অফ ডেটা নিয়ে টেস্ট করা। ফর এক্সাম্পল, আমি 2001 সালে প্রথম ইআরপি সলিউশন রিলিজ করি ঢাকায়। আমি তখন কম্পিউটার সায়েন্সের কমপ্লিটও হয় নাই তখন। সো 2001 সালে যে সফটওয়্যারটা রিলিজ করেছিলাম, সেই সফটওয়্যারটা ঢাকার মার্কেটে বেশ ভালো দাপটের সাথে চলছিল। প্রসেকার 1 প্রোকেও ডিফেক্ট দিয়েছিলাম, ট্যালিকে ডিফেক্ট দিয়েছিলাম। 2003 থেকে 5 পর্যন্ত ট্যালি ঢাকার মার্কেট ছিল না। এনার্জি প্যাকের ওয়ার্ক অর্ডার ক্যান্সেল করেছিলাম, ট্যালির ওয়ার্ক অর্ডার এনার্জি প্যাক থেকে। সো খুব দাপটের সাথে চলছিল, কিন্তু তখন তো একেবারে আমি নভিশ ব্রেন দিয়ে করা, অত ডেপথে বা এত টেস্টিং এর ব্যাপারগুলো তখন জানতাম না আমি তখন। সো আমি ছিলাম সিস্টেম অ্যানালিস্ট। সো তখন ওই সফটওয়্যারটা ভিজুয়াল বেসিক 6 এ করা, এবং ওটাকে আমি রিপোর্টিং টুল হিসাবে ক্রিস্টাল রিপোর্ট ইউজ করেছিলাম। সো ক্রিস্টাল রিপোর্টে খুব ভালো কাজ করতে পারতাম, একদম প্রোগ্রামিং করতে পারতাম আমি ক্রিস্টাল রিপোর্টে। তো যার ফলে ডাটাগুলা নিয়ে আমি ক্রিস্টাল রিপোর্টে প্রোগ্রামিং করছিলাম। সমস্যাটা কি হলো, যে তার মানে হচ্ছে যখনই একটা লুপ চলে, প্রোগ্রামিংটা দিতে এখানে বারবার ডাটাবেস থেকে ডাটা নিয়ে এসে প্রসেস করতে আসে। তো সাধারণত আমরা এখন যেটা করি সেটা হচ্ছে ডাটাবেজের ভিতরে স্টোরড প্রসিডিউর দিয়ে রেজাল্ট ফাইনাল জেনারেট করে তারপর পাঠাই দিই না। বাট তখন আমি এটা জানতাম না স্টোরড প্রসিডিউরের কাজটা অতটা, তখন আমি ক্রিস্টাল রিপোর্টে ফ্রন্ট এন্ডে করেছিলাম। তো যার ফলে যখন একটা ট্রায়াল ব্যালেন্স রিপোর্টটা প্রিন্ট হতো, তখন প্রতিটা হেডের সাথে সে একবার ওপেনিং ব্যালেন্স ক্যালকুলেশন করতে যেত ডাটাবেস থেকে, একবার হচ্ছে ট্রানজেকশন গুলো নিয়ে আসতো, এরপর ক্লোজিং ব্যালেন্স তৈরি করতো প্রত্যেকটা হেডের জন্য। যতগুলা হেড ততবার এরকম লুপ চলতো 3টা করে, আর ততবার সার্ভারে অ্যাক্সেস করে ডাটা নিয়ে আসতো। এখন প্রথম দিকে কোনো সমস্যা বুঝতে পারি নাই,
পরবর্তীতে দেখলাম একটা কোম্পানিতে এখন ওই সফটওয়্যারটা চলে, যদিও এই সফটওয়্যারটা যে কোম্পানি থেকে আমি বানাইছিলাম সেই কোম্পানির নাই এখন, 2005 সালে পড়ে গেছিল, ক্লোজ হয়ে গেছে কোম্পানি। কিন্তু গুলশান 2-এ এখনো একটা কোম্পানি আমার ওই সফটওয়্যারটা ইউজ করে স্টিল নাও। এই মালয়েশিয়ার আসার আগেও তো ওদেরকে আমি এই লকডাউন অবস্থায় বাসায় বসে সাপোর্ট দিছি, একটা কালে ভদ্রে সাপোর্ট দেওয়া লাগে। সাপোর্টটা কি? নতুন একটা পিসিতে ইনস্টল করা লাগবে। কোন পিসিতে? আমার সফটওয়্যারটা ইউজ করতে গেলে সে 32 বিট রেজিস্টারে আছে এখনো, মানে উইন্ডোজ এক্সপি ইউজ করে, আর 64 বিটে ভিজুয়াল বেসিকে এখন আর করা যায় না, ভিজুয়াল বেসিকই নাই। তো যার ফলে এই সফটওয়্যারটা ইউজ করার জন্য ওরা এখনো 4টা না 5টা কম্পিউটার উইন্ডোজ এক্সপি ইউজ করে, আর ডাটাবেস ইউজ করে হলো সিকিউএল সার্ভার 2000। অ্যাবসোলিউট হয়ে গেছে সব। সো ওদের এই ট্রায়াল ব্যালেন্সের ডাটা মানে 2001 সাল থেকে ওরা ইউজ করছে, এখন 21 বছর, মানে তার মানে 20 বছর ধরে সফটওয়্যারটা এখন চলতেছে, কিন্তু তার মানে অনেক ম্যাচিউরড। কিন্তু সমস্যা হচ্ছে ওই রিপোর্টটা, ওই রিপোর্টটা এখন ওরা যে কাজটা করে সেটা হচ্ছে ওদের রিপোর্টটা যদি দরকার হয় অফিস থেকে যাওয়ার সময় ক্লিক করে দিয়ে যায়, পরের দিন এসে প্রিন্ট করে। এখন ডেটা ভলিউম বাড়ছে বলে আস্তে আস্তে স্লো হতে হতে এই পর্যায়ে গেছে। তাহলে বিষয়টা হলো ডেটা ভলিউম হচ্ছে, আপনি নর্মালি অল্প ডেটা দিয়ে টেস্ট করলে যতটুকু আপনি পারফরমেন্স দেখবেন, ভলিউম অফ ডেটা টেরাবাইটের ডাটা নিয়ে প্রসেস করলে কি হবে টেস্ট করতে হবে। ঠিক আছে স্যার, লোড টেস্টিং এর টেস্টিং একটু বলবেন। লোড টেস্টিং হচ্ছে ধরেন একসাথে টেস্টিং এন্ড স্ট্রেস টেস্টিং এর ভিতরে ডিফারেন্সটা যদি একটু রোড টেস্টিং আর স্ট্রেস টেস্টিং এই দুইটার ভিতরে আচ্ছা, ডিফারেন্সটা। আচ্ছা বিষয়টা হচ্ছে লোড টেস্টিং হচ্ছে আপনি কতটা ইন্টারাকশন করতে পারেন এট এ টাইমে। যেমন ধরেন গুগলের সার্ভারে সিঙ্গেল একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কতজন ইউজার লগ ইন করে, এটা হচ্ছে লোড। তার মানে আমার একসাথে কত পেনিট্রেশনটা হচ্ছে, মানে কতজন একসাথে সার্ভিস রিকোয়েস্ট করছে, তার মানে সার্ভিসের লোড, এটা ডেটার লোড না। আর স্ট্রেস হচ্ছে ওই লোড সিচুয়েশনে আপনার বিহেভিয়ার কেমন, মানে যখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি যখন এক একজন মানুষের স্ট্রেস লেভেল এক এক রকম, কিন্তু হ্যাঁ যত আপনি ম্যাচিউরড হবেন আপনার স্ট্রেস নিতে পারবেন। আর একটা বাচ্চা ছেলে তো স্ট্রেস নিতে পারে না, হাত পা ছেড়ে দেয়। তো আপনি লোড অবস্থায়, যখন সিস্টেম লোডেড অবস্থায়, তখন আপনি কি স্ট্রেস নিতে পারেন, ওটাকে বলে স্ট্রেস টেস্টিং। সিস্টেম লোডেড অবস্থায় আপনাকে টেস্ট করা হবে কতটুকু আপনি স্ট্রেস নিতে পারেন। রাশেদ খান, এটা কি এরকম কিছু যেমন দেখা যায় যে হলো বিভিন্ন ই কমার্স কোম্পানিতে, সাপোজ রাকুটেন বলেন, অ্যামাজন বলেন, ওরা ব্ল্যাক ফ্রাইডেতে মানে বিশেষ সুবিধা দেয়, ছাড় দেয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তখন একটা নির্দিষ্ট টাইম থাকে, দেখা যায় যে রাত 12টার পর এটা শুরু হবে সেশনটা, হ্যাঁ এক্স্যাক্টলি 12টার দিকে, তখন ওরা হিউজ একটা আসলে কি পায়, লোড পায়, ওটাকে লোড বলে, ওইটাকে লোড বলে। এখন রাকুটেন সিস্টেমটা যখন এটা হলো ম্যানেজ করতেছে, তখন কি সেটা কি স্ট্রেস ম্যানেজমেন্ট বলে? এক্স্যাক্টলি ওই লোড অবস্থায় আপনি পারেন কিনা ধরে রাখতে নিজেকে। জি জি। সিস্টেম যদি ফেল করে, লোড অবস্থায় অনেকগুলা এরর থাকতে পারে, যেমন ক্যালকুলেশন ভুল হতে পারে, ডাটা করাপশন হতে পারে। হয়তো দেখা গেল লোড অবস্থায় করছে ঠিকই কিন্তু ইনভয়েসে গন্ডগোল হয়ে গেছে। আচ্ছা, আমি এরকম একটু হয় বলি কিন্তু। স্যার। হুম সেটা হচ্ছে মানে আমি আসলে আমাদের কারেন্ট যে প্রজেক্টে সেখানে আপনার যে মিটার দিয়ে আমরা সাধারণত পারফরমেন্স বা লোড যেটা বলি না কেন আমরা টেস্ট করি। তো লোড টেস্টিংটা হচ্ছে ইঞ্জিনিয়ার যেটা আসলে তানভীর জানতে যাচ্ছে। লোড এবং স্ট্রেস হচ্ছে যে লোডটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে এক্সপেক্টেড যে লোডটা আমার সিস্টেম নিতে পারে, আমি যেটা ধারণা করে সিস্টেমটাকে বিল্ড করছি সেটা। আর স্ট্রেস হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, পরেও আচরণটা এক্স্যাক্টলি আমার যেই পয়েন্টে আমার সিস্টেমটা টোটালি কলাপস করতেছে ওইটাকে আমি বলছি স্ট্রেস টেস্টিং পয়েন্টটা। সো আমার আসলে দুইটা টেস্টিং এর
উদ্দেশ্যটা হচ্ছে একটা দিয়ে এক্সপেক্টেড কতটা লোড নিতে পারতেছে, আর একটা হচ্ছে আমার সিস্টেমটা কখন ব্রেক করতেছে এবং ব্রেকের পরবর্তী যে আর কি এক্স্যাক্টলি, যে আর কি কতক্ষণ পর্যন্ত স্ট্রেস নিতে পারে, না নিতে পারা মানে হচ্ছে ব্রেকিং পয়েন্টে চলে গেছেন। ব্রেকিং পয়েন্ট মানে ওই পয়েন্টে খুঁজে বের করা আসলে আমার স্ট্রেস টেস্টিং এর হ্যাঁ ইয়াটা, এবং এইটা করা হয় সিস্টেমটা যখন ডেভেলপ করা হয় মেইনলি আসলে এই পয়েন্টগুলি বের করা হয়। হ্যাঁ, মানে আমাদের সিস্টেম টেস্টিং এর মধ্যে, হ্যাঁ সিস্টেম টেস্টিং। বাট তারপরেও অ্যাকসেপ্টেন্স টেস্টিং এও হয়। মানে এটা সাধারণত সিস্টেম টেস্টিং এ সব থেকে বেশি হয়। আর অ্যাকসেপ্টেন্স টেস্টিং হতে পারে যদি আপনার ইউজারের টেস্টিং টিম থাকে। অনেক অনেক কোম্পানি দেখবেন যে নিজেরা বানায় না, কিন্তু টেস্টিং টিম নিয়ে রাখছে, যাতে করে বানাইলে যেন যাদের নেব তারা যেন আমরা টেস্ট করে নিতে পারি সেই লেভেলে। বিশেষ করে গভর্নমেন্টের সফটওয়্যার গুলা টেস্টিং উইং রাখছে, নিজেরা বানায় না কিন্তু টেস্টিং উইং রাখছে। স্যার ওকে, এখানে হুম। রিলায়েবিলিটি যেটা আছে স্যার, এটা নিয়ে একটু ই করবেন স্যার। ও রিলায়েবিলিটি হচ্ছে, এটাকে বলে কোয়ালিটি ওভার টাইম। মানে হলো যে আপনি কোয়ালিটি ধরে রাখতে পারেন কত কত দিন কত সময় ধরে, তত বেশি রিলায়েবিলিটি হয়। রিলায়েবিলিটির সাথে রোবাস্টনেসের একটা ব্যাপার আছে, কারণ আমি রিলায়েবিলিটি টেস্ট করা মানে হচ্ছে আমাকে নেগেটিভ টেস্ট বেশি করতে হয়, না হলে রিলায়েবিলিটি টেস্ট করা হয় না। আপনার উপর আমি কতটুকু রিলাই করতে পারি, আমি আপনাকে কিছু টেস্ট করতে চাই, ধরুন আপনাকে কিছু টাকা দিলাম, আপনি দেখি আপনার অ্যাটিটিউডটা কেমন, মানে এমন কিছু করব যাতে করে আপনি ফেল করবেন কি করবেন না এটা টেস্ট করতে চাচ্ছি আমি। তো তার মানে কি নেগেটিভ টেস্ট লাগবে। এই জন্য রিলায়েবিলিটি অ্যান্ড রোবাস্টনেস মানে একটা প্যারালাল একটা বিষয়, মানে সমানুপাতিক বলা যায় এটাকে। হ্যাঁ, রিলায়েবিলিটি মানে হচ্ছে যে আপনি আপনার উপর কতটুকু রিলাই করতে পারি, মানে নির্ভর করতে পারি। এইটা মাপবো কি করে? মাপবো হচ্ছে যে আপনি কোয়ালিটিটা এনশিওর করছেন, ঠিক আছে, বাট হাউ লং। যেমন রিলায়েবিলিটি মানে এই না যে আপনি সৎ লোক, রিলায়েবিলিটি মানে এই যে আপনার সততাও যেমন লাগবে, যোগ্যতাও তেমন লাগবে। যেমন একটা এক্সাম্পল দিই, আমাদের ড্যাফোডিলের চেয়ারম্যান সবুর খান একদিন আমাকে একজনকে পাঠাইলো যে রাশেদ দেখো তো ওর একটু ইয়ে করো তো, একটু গাইড করে দাও, বা ওর কি সমস্যা আছে সেগুলো একটু সলভ করে দিও তো। তা আমি বললাম স্যার কিছু মনে করেন না, পাঠায়েন না স্যার। তা আমি বললাম, স্যার বলতেছে কেন? ও না, উনি আসলে আমার অনেক সময় নষ্ট করে, 5 মিনিটে একটা প্রবলেম নিয়ে আসে, 2 ঘন্টা ধরে বিশ্বজাহান নিয়ে আলাপ করবে, কোন গ্যালাক্সিতে কি হয়েছে না হয়েছে সে ব্যাপক জানে। সো আপনি উনাকে পাঠায়েন না স্যার। তখন আমাকে সবুর খান বললো, আচ্ছা কি করি বলো, তোরা তো কোনো জায়গায় সেট করতে পারছি না আমি, কিন্তু খুব সৎ লোকটা। তা আমি বললাম স্যার তাহলে ভালো জায়গা আছে, প্রকিউরমেন্টে সেট করেন, তাহলে চুরি বন্ধ হয়ে যাবে আপনার। আরে না, ওখানে থাকতে চায় না সে। তা আমি বললাম স্যার কিছু মনে করেন না, মনে করেন আপনি একটা হসপিটাল বানাইছেন, অপারেশন থিয়েটারে ক্রিটিক্যাল রোগী, এখন ডাক্তার নাই, আপনি ওনাকে পাঠিয়ে দেবেন সৎ লোক বলে? তার মানে কি আমরা রিলাই করতে চাই কার উপরে? সৎ লোকের উপর? ন, সততার জায়গায় সৎ লোকের, যোগ্যতার জায়গায় যোগ্য লোকের, পারফরমেন্সের জায়গায় যে ভালো পারফর্ম করতে পারবে তাদের উপর রিলাই করতে পারি। আপনাকে রিলায়েবিলিটি টেস্ট করতে হলে আপনাকে সব 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 ধরনের এনভায়রনমেন্টে একবার করে টেস্ট করতে হবে। আপনি দেখবেন যে ভালো জিনিস দিয়ে ওরে টেস্ট করি, তো খাবার খেতে দিয়ে টেস্ট করি কেমন আচরণ করে, আচ্ছা খেতে না দিয়ে টেস্ট করি। অ্যাকচুয়ালি আল্লাহ তাআলা রিলায়েবিলিটি টেস্ট করে আমাদের, একবার বিপদ দিয়ে টেস্ট করে, একবার সুবিধা দিয়ে টেস্ট করে। হ্যাঁ, আমাদের ইমানের জোর বা কতটুকু আমি সৎ থাকতে পারি সেটা টেস্ট করে। একবার দেখবেন যে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দেবে, চরিত্র হনন হয়ে যাওয়ার মতো পরিস্থিতির মধ্যে আপনি কি করেন সেটাও টেস্ট করে দেখবে। এই জন্য একটা কথা আছে যে চরিত্র হারানোর সুযোগ পাইনি বলে চরিত্র বানামি। চরিত্র হারানোর সুযোগ পাওয়ার টেস্ট কি করা হয়েছে আপনার? যদি না করা হয় এখনো ওই রিলায়েবিলিটির টেস্ট হয় নাই। সো সিস্টেমে কে আপনাকে যত ধরনের নেগেটিভ টেস্ট আছে সবগুলা যদি করে যদি আপনি সাকসেসফুলি দাঁড়িয়ে থাকতে পারেন, দেন আই ক্যান রিলাই অন দিস সিস্টেম। জি স্যার, ক্লিয়ার স্যার। মোস্টলি আরেকটা কথা হচ্ছে, তারপরেও আরেকটা রিলায়েবিলিটি আছে, সেটা হচ্ছে মানুষ ভুল করতেই পারে।
কিন্তু ফেল করতে পারে, ক্র্যাশও হতে পারে, কিন্তু আপনি কি অতটুকু রিলাই করতে পারেন যে ক্র্যাশ হলেও আপনার ডাটা করাপ্ট হয় নাই? আবার কি দাঁড়াতে পারে সিস্টেমটা আগের অবস্থায়, নিতে পারে? তাহলেও রিলাই করতে পারি আমি, কারণ যে কোনো সময় সিস্টেম ক্র্যাশ করতে পারে, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যেতে পারে, ডাটাবেস ক্র্যাশ হতে পারে, বাট হাউ ক্যান আই রিলাই অন দ্যাট সিস্টেম? আপনার কি ব্যাকআপ আছে? ও আচ্ছা, আপনার ব্যাকআপ নাই, তার মানে হচ্ছে আপনি যতই অঙ্ক করেন ভালো, আপনার উপর রিলাই করা যায় না, তাই না? সো রিলায়েবিলিটি হচ্ছে একটা ব্যাপক শব্দ, অনেক বড় একটা শব্দ, যে আপনি কিভাবে রিলাই করতে চান তার উপরে। হুম, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে না? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। স্যার কনফিগারেশন টেস্টিংটা নিয়ে একটু বলেন, কনফিগারেশন টেস্টিং। আচ্ছা, কনফিগারেশন আমাদের একটা চ্যাপ্টারই আছে, 5th চ্যাপ্টারে, ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। তারপরেও কনফিগারেশন বলি, আমরা যখন কনফিগারেশন বলি তখন টার্মটা আমাদেরকে, এটা একটা ব্যাপক টার্ম। কনফিগারেশনের 4টা পার্ট আছে, একটা হচ্ছে বিল্ড ম্যানেজমেন্ট, রিলিজ ম্যানেজমেন্ট, তারপরে ভার্সন কন্ট্রোল, তারপরে হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। এই টোটাল এই 4টা পার্ট নিয়ে হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট। কিরকম, আমি যদি ভুল আর্টিফ্যাক্টস নিয়ে যদি বিল্ড করে ফেলি, আমি যে বিশেষ করে বিল্ডিং এর সময় দেখবেন যে যখন বিল্ড করা হয় তখন যদি উল্টাপাল্টা লেগে যায়, আপনি কোনটার সাথে কোনটা দিয়ে যে বিল্ড করে কি যে দিছেন, এটা যত না প্রথম সফটওয়্যারের দিকে প্রযোজ্য, এটা ট্রিমেন্ডাসলি বেড়ে যাবে, জ্যামিতিক হারে বাড়বে যখন আপনার কাস্টমার বাড়তে থাকবে। ধরেন আপনার 1000 কাস্টমার আছে এই প্রোডাক্টে, এখন কোন কাস্টমার কোন ভার্সন, তার ডেটা কি স্ট্রাকচার ছিল, সমস্ত কিছু আপনাকে কনফিগারেশন ম্যানেজমেন্টের মধ্যে রাখতে হবে, যে কোন বিল্ড, কোন ভার্সন, কোন বিল্ড, কত নম্বর, ফ্র্যাকশন অফ বিল্ড, এইগুলা এইগুলা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে রাখা দরকার। এবং যখনই কোনো প্যাচ আপডেট হয় তখন যেন আপনাকে বুঝতে হবে যে যে কোন জায়গা থেকে শুরু করলে এই ক্লায়েন্টের কি অবস্থা, কোন ডাটার স্ট্রাকচারটা কেমন আছে। আমি খালি ইনস্টল করে দিলেই হলো না, নতুন ভার্সনটা দেখবেন, নতুন ভার্সনটা ইনস্টল করবেন একদম সাইজ করে দেবে, গার্বেজ চলে যাবে। ফর এক্সাম্পল, আমি মনে করেন যে ডাটা স্ট্রাকচার চেঞ্জ করছি, একটা ফিল্ডের খালি সাইজ ছিল ধরেন 20 বাইট, ওটারে 30 বাইট করেছি, কি হবে বলেন তো? নতুন নতুন লোকদের কোনো সমস্যা নাই, কিন্তু এক্সিস্টিং ক্লায়েন্ট থাকলে, ধরেন এটা সি দিয়ে বানানো, আমি ফর এক্সাম্পল দিচ্ছি, কারণ ডাটাবেজে এই সমস্যাটা হয় না, কারণ ডাটাবেজ তাদের ম্যানেজমেন্ট দিয়ে চিন্তা করে। বাট ফর এক্সাম্পল আমি দেওয়ার জন্য বলছি যে আমি সি দিয়ে বানাইছি একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ফাইল সিস্টেম। ফাইল সিস্টেম মানে হচ্ছে স্ট্রাকচার দিয়ে করা, স্ট্রাকচার মানে হচ্ছে আমি রাখতেছি হচ্ছে বাইট আকারে। এখন আমার দরকার হয়েছে একটা ফিল্ডের সাইজ বাড়ানো, কি ডিজাস্টার হয় দেখবেন, একদম রিয়েল লাইফ দেখায় আপনাদের। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। এই যে আমি একটা আমার স্টুডেন্টদের জন্য বানাইছি একটা, এই ইউনিভার্সিটিতে আমি সি পড়াচ্ছি, তো আমি একটা স্ট্রাকচার বানাইছি। কি বানাইছি? স্টুডেন্ট টাইপের আইডি আছে, নেম আছে, আর 2টা সাবজেক্ট, জাস্ট এটা নিয়ে ধরে এই ডাটাবেজের মধ্যে সেভ করা, ফেচ করা ডাটা, তারপরে ডিসপ্লে করা, অমুক দিয়ে আপডেট করা, ডিলিট করা, সর্ট করা, হ্যাঁ, ইউনিক চেক, প্রাইমারি কি চেক করা, সব সি দিয়ে বানানো। এই টোটাল কোড ধরেন করছি, তো করে আমি এটা রান করি, তাহলে বুঝতে পারবেন। জাস্ট এরকম একটা মেনু বানায় রাখছি, তো আমি ডিসপ্লেতে যাই, আমি ডাটা এন্ট্রি করবো না, 2 প্রেস করলে ডিসপ্লেতে যাবে। এরপর বললাম যে লিস্ট অফ স্টুডেন্ট দেখতে গেলে 1 প্রেস করতে হবে, আসলো।
আসছে? এখন দেখেন আমার স্ট্রাকচারের সাইজ হচ্ছে এখানে আইডি ইন্ট আপনার কত 4 বাইট, নেম হচ্ছে 20 বাইট। সো এই সাবজেক্ট 1 সাবজেক্ট 2 এই 4 করে, তার মানে টোটাল 32 বাইট। সো 32 বাইট মানে হচ্ছে প্রত্যেকটা রেকর্ডের 32 বাইট করে। এটা তো ডাটাবেস না, ফাইলের মধ্যে রেখে রাখছি আমি। তার মানে যখন আমি ফাইলটা রিড করছি তখন 32 বাইট করে রিড করলে একটা করে রেকর্ড পাই আমি। তার মানে 32 বাইটের প্রথম 4 বাইট হচ্ছে আইডি, তারপরের 20 বাইট হচ্ছে নাম, তারপরের 4 বাইট হচ্ছে সাবজেক্ট 1, তারপরের 4 বাইট হচ্ছে সাবজেক্ট 2। এখন আমার মনে হলো যে না, নাম একটা স্টুডেন্টের বেশি আছে, আমি 30 করে দিই। তার মানে কি হবে এখন 42 বাইট হয়ে যাবে না? 42 বাইট হবে না? জি আচ্ছা 42 বাইট হলে কি হয় দেখেন, আমি আরেকবার কম্পাইল করি। দেন কি হয়ে গেল, কিছুই করি না আমি, খালি খালি এখানে চেঞ্জ করে দিছি। তার মানে প্রথম 4 বাইট নাম্বার ওকে বুঝছে সে, তারপরে হচ্ছে এখানে 20 বাইট ছিল 30 বাইট করে দিছি। 30 বাইট করা মানে হচ্ছে এর পরের এই 4 বাইটও খেয়ে ফেলেছে সে, তারপরে 4 বাইটও খেয়ে ফেলেছে। তার মানে তারপরে রেকর্ডের কিছু বাইট খেয়েছে সে, যার ফলে এর পরের আইডিটা দেখেন আর নাই, এরপর গার্বেজ হয়ে গেছে। কারণ প্রত্যেকটা ডাটায় বিট স্ট্রিম করে রাখা হয়, 0 and 1 0 and 1 করে রেখে দিছে। তার মানে আমি যখন রিড করতেছি ও যতদূর পর্যন্ত একটা বাইট রেকর্ড চিন্তা করছে, একটা রেকর্ডের সাইজ 42 বাইট তুলেছে, পর থেকে তো অন্য বিট স্ট্রিম পেয়েছে, তার মানে সে আর বুঝতেছে না, অন্ধ। দেখেন তার মানে আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, আপনি বুঝেন কনফিগারেশন ম্যানেজমেন্টে কি হবে, কোন ক্লায়েন্টের জন্য কতটুকু চেঞ্জ করলে কতটুকু রিলিজ দিলে কার কি এফেক্ট হবে, এটি ট্রিমেন্ডাস একটা। আর এটা অটোমেশন ছাড়া আসলে ওই এএলএম ছাড়া সম্ভব না, যার জন্য জিরা ইউজ করে, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন প্রসেস ইউজ করা হয়, বিল্ড ম্যানেজমেন্টের জন্য ম্যাভেন ইউজ করছে, হেডেকটা কমানোর জন্য। যদি হিউম্যানলি আপনি চেক করতে যেতেন ইট ইজ টোটালি ইম্পসিবল। ছোট প্রজেক্টের জন্য হতে পারে, কিন্তু যখন আপনার ক্লায়েন্টের সংখ্যা বেড়ে যাবে আপনি ইউ ক্যানট ইমাজিন, ম্যানুয়ালি সম্ভব না। সো আপনাকে কিভাবে টেস্ট করতে হবে, তাই না? আচ্ছা আমি এটাকে আবার একটু চেঞ্জ করে দেখেন, ঠিক হয়ে যাবে। এখন রাশেদ স্যার যেটা ইস্যু, যে আপনার নেম ক্যারেক্টার তো আসলে 20-এর উপরে যেতে পারে, আপনি প্রিসাইসলি কিভাবে বুঝবেন? না না, ব্যাপারটা হচ্ছে যে নেম ক্যারেক্টার 20-এর উপর যেতে পারে, ঠিক আছে, সেটা তো আমি যখন ডিজাইন করছি তখন, হুম হুম। কিন্তু এখন তো রিলিজ হয়ে গেছে সফটওয়্যার, বুঝলেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, রাইট। এখন এক্সিস্টিং ডাটা আছে তো, এখন আমি যদি এখন ডিলিট করে দেব নতুন করে করি কোনো সমস্যা নেই, হবে তো। পোস্ট রিলিজের আসলে ইস্যু এই ও সমস্যা। হ্যাঁ, মানে যে এক ক্লায়েন্ট আছে, এখন মনে করেন যে আমি সেই ক্লায়েন্ট এখন ইউজ করতে গিয়ে দেখি যে গার্বেজ, কি ব্যাপার, ওহো নতুন রিলিজে তো একটা ডেটাটা আমি চেঞ্জ করছি সাইজ ছাড়ে, এতেই কিন্তু ঝামেলা শুরু হয়ে গেল। কিন্তু এই অবস্থায় যদি আমি নতুন কাউকে দিই তার সমস্যা হবে না। হ্যাঁ রাইট রাইট, বুঝতে পারছি। সো এই জন্য কনফিগারেশন ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। সো কনফিগারেশন ম্যানেজমেন্ট আসলে কিভাবে টেস্ট করবেন? কনফিগারেশন ম্যানেজমেন্ট টেস্ট করতে হলে আপনাকে কনফিগারেশনের যত প্যারামিটারস আছে সেগুলাও কনসিডারেশনে আনতে হবে, যে আপনার অডিট করতে হবে। তখন কিরকম, আপনাকে দেখতে হবে যে বিল্ড ম্যানেজমেন্টে ঠিক মতো আপডেট করছে কিনা, আপনি রিলিজ ম্যানেজমেন্টের ব্যাপারগুলো কনফিগারেশন ফাইলে ঠিক মতো রাখছে কিনা, হ্যাঁ, ভার্সন কন্ট্রোল ঠিক মতো আপডেট করছে কিনা, চেক ইন চেক আউট করে কিনা, নাকি হঠাৎ করে কেউ নতুন একটা নিজের কম্পাইল করে দিয়ে দিছে, সেটা সেন্ট্রালি ছাড়া সম্ভব না। একটা প্রোগ্রামার উল্টাপাল্টা করলে বিপদ হয়ে যাবে, তারটা নেওয়া যাবে না। তার মানে আমি সরাসরি কম্পাইল করে দেব না, আমি বিল্ড ম্যানেজমেন্টের মাধ্যম দিয়েই সেন্ট্রাল রিপোজিটরিতে সোর্স কোড পাঠাবো, বিল্ড করবে আর একজন সিনিয়র একজন, সে করে তারপরে রিলিজ দেবে। সো এই টোটাল জিনিসটা যেন ঠিক মতো অডিট করতে পারেন। এটা
ডেভেলপারদের সব থেকে বেশি কাজ এখানে। Compliance with the non-functional requirements is measured using selected functional requirements. Okay. এখানে যে এক্সাম ইয়েগুলা দেওয়া আছে, ডেফিনেশন গুলা পড়ে নিয়েন। কমপ্লায়েন্স টেস্টিং, তারপরে টেস্ট ইউজেবিলিটি, আদার নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট যা আছে সেগুলো সবই আমাদের এগুলা, যেমন মেইনটেনেবিলিটির মধ্যে দেখছেন ভেরিফায়াবিলিটি, স্ট্যাবিলিটি, অ্যানালাইজেবিলিটি, চেঞ্জেবিলিটি, হ্যাঁ, তারপরে অ্যাডাপ্টেবিলিটি, হ্যাঁ, তার এরকম অনেকগুলা বিষয় আছে, এনহ্যান্সেবিলিটি, ডেভেলপমেন্ট ফ্লেক্সিবিলিটি। তো এই সমস্ত বিষয়গুলো আসবে হচ্ছে আমরা মেনটেনেবিলিটির এক্সেলেন্ট অবস্থায় যদি যেতে চাই তাহলে বুঝতে হবে এরকম করতে হবে। যেমন অনেক কোম্পানি আছে যারা বাই ফোর্স 15 দিনের ছুটি দেয়, এটাকে রিক্রিয়েশন লিভ বলে, জানেন এটা? ব্যাংকগুলো দেয়, ব্যাংকগুলো। হ্যাঁ, 15 দিনের রিক্রিয়েশন লিভ দেবে এবং 15 দিন যেন আপনি ঘুরে আসতে পারেন, ভালো করে আনন্দ করে বেড়াতে পারেন, তার জন্য টাকা দেয়। মানে কি, কেন? অনেক অনেক কোম্পানি দেয় এটা। হ্যাঁ, কেন দেয় বলেন তো? কেন দেয়? মেন্টালি যাতে রিফ্রেশ হতে পারে। নো মেন্টালি রিফ্রেশ না, এটা সেকেন্ড, ফার্স্ট একটা আছে, সেটা হচ্ছে তাকে ছাড়া যে কোম্পানি চলতে পারে, তাকে ছাড়া যে কোম্পানি চলতে পারে। এক্স্যাক্টলি, ওইটা দেখে যে আপনি ছাড়া কোম্পানি যেন চলতে পারে, এটা একটা টেস্ট করা হয়, এটা হচ্ছে মূল টার্গেট। আর আপনাকে আইওয়াশ করার জন্য আপনি 15 দিন বাসায় বসে থাকবেন, কি করবেন? তার জন্য একটা কক্সবাজারের টিকিট দিয়ে দিল, ধরেন আপনি ঘুরে আসেন, একটু এনজয় করে আসেন ফ্যামিলির সাথে, এক ঢিলে দুই পাখি হলো। এদিকে আমি টেস্টও করলাম, আপনারা ছাড়া চলা যায়, কারণ আপনি মরে যেতে পারেন তো যে সময়। সো আমাকে স্যার আরেকটা কারণ আছে, ওই সময় তার ডেস্কে যে বসে, স্যার ওই সময় যে ডেস্কে বসে সে তার ডেস্কে কোনো কিছু করছে কিনা যেটা কোম্পানির জন্য ইলিগ্যাল, ওইগুলো চেক করে। মানে সাপোজ ওগুলো তো ধরেন, ওটা বললাম না, ওটা হচ্ছে আপনার তো বিষয়টা। আরেকটা চেক করে দেখে যে মানে যাকে দিয়ে চিন্তা করছিলাম আমি, তার রিপ্লেসমেন্ট এসে পারে কিনা। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, এটাই। আরেকজনেরও টেস্ট হয়, যে ধরেন আপনার বস নাই, আপনাকে চিন্তা করলো কোম্পানি, বস যদি না থাকে তাহলে হামিদ খান কি পারে কিনা দেখি তো, আপনারও টেস্ট হয় ওর মধ্যে, মাল্টিপল টেস্ট হয়ে যায়। হ্যাঁ। সো এই জন্য আপনি যদি মেনটেনেবিলিটি ইস্যু ভালো করে কনফার্ম হতে চান, তাহলে আপনি প্রোগ্রামারদের সুইচ করতে থাকেন, এক প্রজেক্ট থেকে আরেক প্রজেক্টে পাঠাতে থাকেন হরদম, দেখেন কতদূর পারে। তেমন যদি না সরাইতে পারেন তাহলে বুঝবেন যে মেনটেনেবিলিটি ইস্যুতে আপনি ফেল। এই জন্য বড় বড় কোম্পানিগুলা, কোনো একজন, যেমন সুইজারল্যান্ডের যে কোম্পানিটা আছে বাংলাদেশে, সেলিস নামে একটা কোম্পানি আছে না, ওখানে, হ্যাঁ, তো ওখানে আপনি যদি যত বড় লোক মানে বড় পজিশনে থাকেন না কেন, আপনি যদি বলেন যে আমি রিজাইন দিতে যাচ্ছি, ওয়েল, কিচ্ছু বলবেন আপনাকে, জাস্ট নোটিস পিরিয়ডের মধ্যে আপনি দিলে হবে, আপনার কাজ বুঝে নেবে, কিচ্ছুই বলবেন আপনাকে। বাট তার মানে কি, তারা মেইনটেনেবিলিটি ইস্যুতে 100% ওকে হয়ে আছে। স্যার কমপ্লেক্স এটা আবার মনে করে যে আমি না থাকলে চলা মানে হচ্ছে আমার জব থ্রেট, না না, আপনি না থাকলে তো আরেকজন লাগবে, তো এমন না যে আপনার সরিয়ে দিলে সে আর কাউরে লাগবে না। আপনাকে সরানোর মানে হচ্ছে কোম্পানি একটা কমফোর্ট জোনে যায়, যে না আপনি যেন মরে গেলেও কোম্পানি যেন পড়ে না যায়। এর মানে এই না যে আপনাকে সরিয়ে দেবে, এর মানে এই যে অ্যাটলিস্ট কনফিডেন্ট যে না আমি চলতে পারবো। আপনাকে সরাই দেওয়ার উদ্দেশ্য না, আপনাকে সরাইলে তো আরেকজন লাগবে। আর যদি সরাই দেওয়ার সব উদ্দেশ্য থাকতো তাহলে মালিক লোক নিত না, নিজেই চালাইতো। হ্যাঁ, কি যেন বলছিলেন? কমপ্লায়েন্স। স্যার কমপ্লেক্স টেস্টিংটা যদি একটু বলতেন। কমপ্লায়েন্স হচ্ছে যত ধরনের লেজিসলেশন আছে, লিগাল ইস্যু আছে, যেগুলো আনঅ্যাভয়েডেবল, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমার কনস্ট্রেন্ট। যেমন আমি সফটওয়্যার যদি দিতে চাই একটা কোনো ভেহিকেল, তার মানে হচ্ছে ভেহিকেলের যে রেগুলেশন আছে সেই রেগুলেশন মেনটেন করতে, এটা আমার কমপ্লায়েন্স।
যেটা বাধ্যতামূলকভাবে আমাকে মানতে হবে, যেটা প্রোডাক্টের ফিচার না, কিন্তু আমাকে মানে বাধ্যতামূলক ওটা না করলে হবে না। দেন স্ট্রাকচারাল টেস্টিং, আমরা এটা পড়বো যে কাভারেজ, যেমন কোড কাভারেজ বলা হয়। কোড কাভারেজ সাধারণত 4 ধরনের। একটা হচ্ছে স্টেটমেন্ট কাভারেজ, মানে প্রত্যেকটা লাইন এক্সিকিউট হয় কিনা এটা কভার করা। যে আমি একটা মেথড লিখছি, এই মেথডের ভিতরে কয়টা টেস্ট কেস এক্সিকিউট করলে, মিনিমাম কয়টা টেস্ট কেস এক্সিকিউট করলে 100% স্টেটমেন্ট গুলো একবার রান করবে, দিস কল স্টেটমেন্ট কাভারেজ। আর এটা হচ্ছে ডিসিশন কাভারেজ, তার মানে যতগুলা ইফ কন্ডিশন আছে সেইগুলার ট্রু অ্যান্ড ফলস বোথ কভার করতে হবে। সো তার মানে মিনিমাম কতগুলা টেস্ট কেস বানালে এই মেথডের ভিতরে যতগুলা ইফ কন্ডিশন আছে, ইফ এর প্রত্যেকটা ব্রাঞ্চ, মানে ট্রু ব্রাঞ্চ অ্যান্ড ফলস ব্রাঞ্চ সবগুলা যেন এক্সিকিউট করে, তাহলে আমরা বলবো ওটা ব্রাঞ্চ কাভারেজ। আরেকটা আছে কন্ডিশন কাভারেজ। একটা ইফ এর ভিতরে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে, প্রতিটা কন্ডিশনের আবার ট্রু ফলস চেক করছি কিনা, সেটাকে বলা হয় কন্ডিশন কাভারেজ। এরপর হচ্ছে পাথ কাভারেজ আছে। পাথ কাভারেজ হচ্ছে যতগুলা লুপ চলবে ততবারও একটা করে টেস্ট কেস লাগবে আমার, সেটাকে পাথ কাভারেজ বলে সর্বোচ্চ। তার মানে পাথ কাভারেজ যদি আমি করি তাহলে কন্ডিশন কাভারেজ হবে, ব্রাঞ্চ কাভারেজ হবে এবং স্টেটমেন্ট কাভারেজও হয়ে যাবে। সো এনিওয়ে এগুলো কাভারেজ বলে। কাভারেজ ইজ এ পার্সেন্টেজ, যে আমি এতগুলা লাইন আছে তার ভিতরে কত পার্সেন্ট কভার করছি। অথবা আমি যদি বলি টেস্টিং এরও কাভারেজ, যদি বলি টেস্ট কেস কাভারেজ, এতগুলা টেস্ট কেসের মধ্যে আজ পর্যন্ত কত পার্সেন্ট কাভারেজ। সো এরিয়া অফ ইউজ হচ্ছে আমাদের স্ট্রাকচারাল টেস্টিং পসিবল or all test levels, code coverage, testing using tools mainly done by during component and integration testing. আপনারা কোড কভারেজের জন্য কোনো টুল ইউজ করছেন? আপনারা তো কম্পোনেন্ট টেস্টই করেন না খুব বেশি, তাই না? স্যার সোনার স্যার। কিউব আছে যেটা আর কি ইউজ করা হয়েছে কিছু প্রজেক্টে আর কি। কোনটা? সোনার কিউব। সোনার কিউব, আচ্ছা। খুব প্রমিনেন্ট হচ্ছে যেমন যে ইউনিট, তারপরে টেস্ট এনজি। যে ইউনিট ইউজ করছি স্যার। সো ওখানে আপনার কভারেজ আছে, খুব সহজ বের করা। হ্যাঁ, ইক্লিমা আছে, দেখবেন যে ইয়েতে কি বলে ইক্লিপসের জন্য, বা তো ওটা আপনি প্লাগইনটা ইউজ করলে এরপরে দেখবেন যে আপনি কম্পাইল যদি করেন, কম্পাইল যদি টেস্টিং এর জন্য কম্পাইল করেন, দেখবেন যে কভারেজ গুলো শো করে দেবে একদম কালারফুল হয়ে, লাইনে লাইনে সবুজ হয়ে যাবে, যেগুলো যে লাইন টাচ করে নাই সেই লাইনগুলো দেখবেন লাল হয়ে থাকবে। স্যার কোড কভারেজ গুলো সাধারণত ইউনিট টেস্টিং এ করা হয় এবং এগুলো ইউনিট টেস্টও হতে পারে, ইন্টিগ্রেশন টেস্টও হতে পারে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা হলো যে আপনি পাথ কভারেজ বললেন যে লুপের কথা। সাপোজ একটা মডিউলে 5টা লুপ ইউজ করা হয়েছে, আমি 5টা লুপই টেস্ট করতেছি, এটা হবে না আমার একটা লুপ না, 5টা লুপের প্রতিটা আইটারেশন। হ্যাঁ, তাহলে আমার 1 লাখ ইটারেশন থাকলো, তাহলে কি আমার 1 লাখ প্রতিবার মানে 1 লাখ বার ইটারেশন করতেছে, এটা টেস্ট করতে হবে? এটা টেস্ট করতে হবে যদি আপনি পাথ কভারেজ করতে চান, কারণ প্রতিটা লুপে নিশ্চয় এডিশনাল কিছু আছে, এমনি লুপ হয় নাই। হ্যাঁ, তাহলে সাপোজ আমার লুপটা যদি 10 বার ঘুরে, সাপোজ আমি একবারের জন্য একটা টেস্ট করব, 2 বারের জন্য একটা টেস্ট করব, 3 বারের জন্য টেস্ট করব, এইভাবে টেস্ট করব মানে না? আপনি এমন ভাবে টেস্ট কেস ডিজাইন করবেন, আমি বলছি না যে নাম্বার অফ টেস্ট কেস বাড়াবেন, আপনি এমন ভাবে টেস্ট কেস ডিজাইন করবেন যাতে করে 100% লুপও কভার করে। মানে আপনার কন্ডিশন হতে হবে এরকম যে আমি এমন ডেটাগুলা দিই, ইনপুট ডাটা এমন ভাবে দেবেন যাতে করে যেন 10 বারই ঘুরে।
আমার তো উদ্দেশ্য না নাম্বার অফ টেস্ট কেস বাড়ানো, আমাদের উদ্দেশ্য নাম্বার অফ টেস্ট কেস কমানো, বাট 100% কাভার করা। এটা হচ্ছে এফিসিয়েন্সি। আপনি 100টা টেস্ট কেস দিয়ে স্টেটমেন্ট কভার করতে পারেন, কিন্তু আমি বলবো যে আমি মাত্র 5টা টেস্ট কেস লিখলে 100% কভার করবে, তা কার এফিসিয়েন্সি বেশি? আমাদের টেস্ট কেস ডিজাইনের উদ্দেশ্য তো ওইটা, নাম্বার অফ টেস্ট কেস কমানো, ম্যাথমেটিক্যালি কমানো। জি স্যার, বুঝতে পারছি। এটা আমাদের ওই চ্যাপ্টার 4-এ আছে, আমরা ওগুলো এখন অঙ্ক করব, আমরা দেখবো একদম গ্রাফিক্যালি কয়টা হয়, কাউন্ট করব। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া এখানে। Execution queue will test the internal structure of the test objects, that is control flow within the components, and flow through a menu structure, মেনুর ভিতর দিয়ে যাওয়া, তার মানে কভারেজ করা। আমি যে মেনু কভার করছি কিনা, সব মেনু কি টেস্ট করা হয়েছে, সেটাও একটা কভারেজ। গোল হচ্ছে all identified structure elements should be covered by test cases. Structure element কোনগুলা? Statement, decision, condition and path. রিগ্রেশন নিয়ে আর বলবো না কথা। কনফার্মেশন রিগ্রেশন আমরা খুব ভালো করে জানি। টেস্টিং এর শেষ নাই না? আপনারা তো মনে করছিলেন অ্যাকসেপ্টেন্স হলেই শেষ না? তার মানে চাকরি গ্যারান্টিড। নাও মেইনটেনেন্স টেস্টিং। মেইনটেনেন্স টেস্টিং বলছে কাস্টমার হ্যাজ অ্যাপ্রুভড দ্য প্রোডাক্ট এন্ড সেট ইনটু দ্য প্রোডাকশন। তাহলে অলরেডি রোল আউট হয়ে গেছে, অপারেশনে চলছে এখন। The initial development life cycle, including its related test, has been completed. Everything done. তার মানে এখন সিস্টেমটা চলছে লাইভ। The software itself is at the beginning of its life cycle. মানে অ্যাকচুয়ালি আমি এটার সাথে কম্পেয়ার করবো মানুষের সাথে। আমাদের লাইফ সাইকেল শুরু হলো আসলে টেস্টিং এর এখন। এতদিন পর্যন্ত যা করছেন মাতৃগর্ভের কাজ, বাচ্চা জন্মাইছে কেবল, বুঝতে পারছেন? অপারেশনে আসা মানে বাচ্চা জন্মাইছে, কান্নাকাটি করতেছে এখন। এতদিন পর্যন্ত আমরা যা টেস্ট করলাম, একদম জাইগোট থেকে শুরু করে কনসিভ করা শুরু করে একদম ম্যাচিউর হওয়ার পর ডেলিভারি হয়ে নামানো হয়েছে, কেবল বাসায় নিয়ে আসা হয়েছে, এই পর্যায় পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। এখন লাইফ সাইকেল আমরা বলি কি জিরো ডে, তাই না? কোনো মানুষের বয়স আমরা ধরি কি ওই দিন থেকে শুরু, প্রথম জন্মবার্ষিকী করি 1 বছর পরে, কিন্তু আসলে জন্ম হওয়া উচিত ছিল মা যখন কনসিভ করছিল সেই দিন থেকে, তার বার্থ ডেট। বাট আমরা জানি না আসলে ডেটটা, আমরা কনফার্ম জানি যে যেদিন জন্মাইছে, পৃথিবীর আলোতে আসছে সেই দিন। সো বেসিক্যালি লাইফ সাইকেল শুরু হলো সেই দিন থেকে, আমাদের সফটওয়্যারেরও তাই। সো ইট উইল বি ইউজড ফর মেনি ইয়ার্স টু কাম। সফটওয়্যারটা অনেক দিন ধরে চলবে, and it will be extended, নতুন ফিচার অ্যাড হবে, and it most likely still have errors. আপনি যত টেস্ট করেন তারপরে কিছুদিন পর পর দেখবেন যে কিছু এরর পাওয়া যাবে এক্সিস্টিং মডিউলে, hence it will be further modified and corrected. তাহলে যদি কোনো এরর পাওয়া যায় এক্সিস্টিং মডিউলেই, তাহলেও আমার কারেক্ট করা লাগবে, কিছু চেঞ্জ করা লাগবে, নতুন ফিচার অ্যাড না হলেও। ইট নিড টু অ্যাডাপ্ট নিউ কন্ডিশন। হতে পারে কাস্টমার বলল যে আমার সার্ভার আর্কিটেকচার চেঞ্জ হয়েছে, আমরা উইন্ডোজ থেকে এখন লিনাক্সে যাচ্ছি, আপনি লিনাক্সে ইনস্টল করে দেন, হলো এখন বিজনেস ফিচার চেঞ্জ হয় নাই, কিন্তু অপারেশনাল ফিচার চেঞ্জ হয়েছে। হতে পারে তার ডাটাবেজের স্ট্রাকচার চেঞ্জ হয়েছে,
মানে সরি ডাটাবেজের ভার্সন চেঞ্জ হয়েছে। হতে পারে যে ডাটাবেসটা আমরা ইউজ করছি, ভেন্ডর বলতেছে ডাটাবেজ অবসলিউট হয়ে যাবে, অত ভার্সন চেঞ্জ করেন। চেঞ্জ হতে পারে কিছু। It will one day be retired and put out of operation. এক সময় রিটায়ারমেন্টে যাবে সফটওয়্যার, তখন আপনি অপারেশন থেকে সরাইতে হবে, তার মানে দাফন করতে হবে। সফটওয়্যারে দাফন করা তো সহজ না, কারণ সফটওয়্যারের ভিতরে যে ডাটা ছিল তার কি হবে? নতুন সফটওয়্যার আসলে মাইগ্রেশন করতে হবে আপনাকে। মাইগ্রেশন করার সময় আর এক পেন ধরেন, এতদিন যা টেস্ট করেছিলেন সে কি টেস্টের কিছুই করেন নাই, মাইগ্রেশন টেস্টিং এর যে পেন আপনার। তার মানে কি টেস্টিং এর আসলে আসল টেস্টিং শুরু হচ্ছে এই মেইনটেনেন্স টেস্টিং। কারণ এতদিন আপনি যা টেস্ট করেছেন ডাটা ছিল না ক্লায়েন্টের, কিন্তু এখন কিন্তু ডাটা সহ করছেন। বেশিরভাগ পুরুষ মানুষরা এরকম, বিয়ের আগ পর্যন্ত দুর্দান্ত সাহসী থাকে, মরে গেলে কিচ্ছু যায় আসে না। জিহাদ বলেন, যুদ্ধের দেশের জন্য যুদ্ধ বলেন, প্রাণ দেওয়া কোনো বিষয় না। যখন বিয়ে করে তখন চিন্তা হয় আরে আমি মরে গেলে বোরটা কি হবে। এরপর যখন বাচ্চা হয় তখন চিন্তা হয় আরো বেশি, হায় হায় ওরা কি করে খাওয়া যায় আমি না থাকলে, ভয় ঢুকে যায়। তো আপনি যখন রিয়েল লাইফ ডাটা নিয়ে যখন টেস্ট করবেন ভয় ঢুকে যাবে আপনার মধ্যে। এত সোজা না টেস্ট করা, তখন টেস্ট করে মডিফিকেশন করা আরো কঠিন ব্যাপার। রিগ্রেশন কাকে বলে এতদিন কিছুই জানতেন না, এবার বুঝতে পারবেন রিগ্রেশন কাকে বলে। ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে হবে তখন। সো আন্ডারস্ট্যান্ড মেইনটেনেন্স টেস্টিং এর ইম্প্যাক্ট বুঝালাম এতক্ষণ ধরে এই স্লাইডে। Any new version of the product, any new update, and any other change in the software requires additional testing. So testing এর বিশাল জগৎ। So software maintenance covers two different fields. একটা হচ্ছে মেইনটেনেন্স, মানে এক্সিস্টিং ফিচারের উপরে কোনো কারেকশনস অলরেডি যেটা আছে ইনিশিয়াল ভার্সনে, আর একটা হচ্ছে সফটওয়্যার এক্সটেনশন। এই দুইটা হচ্ছে মেইনটেনেন্স। তাহলে মেইনটেনেন্সকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সিস্টিং, মানে সেম জিনিসটাই আমাকে যদি কোনো এরর পড়ে সেটার মডিফিকেশন করা, নতুন ফিচার অ্যাড ছাড়া। আর একটা হচ্ছে নতুন ফিচার অ্যাড করা। আপনি যাই করেন না কেন, the maintenance testing এর স্কোপ হচ্ছে error correction requires retest, extended function requires new test case ডিজাইন করতে হবে, migration of another platform requires operational test. In addition সবগুলোর ভিতরে intensive regression testing is needed. এটার কোনো আর ফরজে আইন হয়ে যাবে, রিগ্রেশন টেস্ট হয়ে যাবে, তখন হচ্ছে আপনার দৈনন্দিন কাজ। রিগ্রেশন টেস্ট হয়ে যাবে দৈনন্দিন কাজ আপনার। যেমন ধরেন ফিলিস্তিনবাসীদের লোকরা হচ্ছে প্রতিদিন যুদ্ধের সাথে মারামারি করে রক্তের সাথে চলাটা তাদের নিত্য নৈমিত্তিক কাজ। তো এরকম আপনার রিগ্রেশন টেস্টিং হবে নিত্য নৈমিত্তিক কাজ। এখন অটোমেশন ছাড়া আর বাঁচার কোনো রাস্তা নাই। So software scope of testing is affected by the impact of change. এই যে এখানে খুব ইম্পর্টেন্ট কথা বলি, ইম্প্যাক্ট অফ চেঞ্জ। ওই ইম্প্যাক্টটা যদি আপনি ক্যালকুলেট করতে পারেন দেখবেন যে আপনি ভয় পেয়ে যাবেন চেঞ্জ করতে গেলে, আপনি খুব সতর্ক থাকবেন। ওই যে আপনার ওই গল্পটা বলছিলেন নাপিত আর ডাক্তারের, না স্যার এক এলাকায়, স্যার ওটা বলেন বলেন তো। মানে আমি বলবো, হ্যাঁ আপনি বলেন। গল্পটা এরকম যে এক এলাকায় দুইজন বন্ধু পোস্টিং হয়েছে। আমি যেভাবে শুনছি সে বলছি, দুজন ডাক্তার, মানে লেখাপড়া করা ডাক্তার, মেডিকেল থেকে পাস করা। আর ওই এলাকায় একজন কুয়াক, মানে যেটা গ্রাম্য ডাক্তার বলে, থাকতেন। এখন রোগীপত্র যা হয় গ্রাম্য ডাক্তারের কাছে যায় এবং উনি কিছু চিন্তা ভাবনা না করেই মোটামুটি চিকিৎসা দিয়ে রোগ ভালো হয়ে যায়। অপরদিকে যারা মেডিকেল থেকে পাস করা, ওনাদের কাছে রোগীপত্র তেমন যায়ও না,
কারণ ওনারা রিস্ক নেয় না, যে কোনো জিনিস করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে এবং রোগীপত্র কম হয়, যার কারণে আমাদের প্র্যাকটিসটা কম হয়। এটা হলো সিচুয়েশন। তার মানে ফাইনালি কি দাঁড়ালো, যে যিনি গ্রাম্য ডাক্তার উনি ওনার কাছে রোগী যায়, উনি বেশি চিকিৎসাপত্র পায় আর ওনারা পায় না। তো এখন দুই বন্ধু ডিসিশন নিল যে এখান থেকে কি করা যায়। ডিসিশন নেওয়ার পরে বললো যে তারা ডিসিশন হলো যে গ্রাম্য ডাক্তার তাকে করতে হবে কে ডাক্তার এটা পড়াইতে হবে, শিখাইতে হবে যে কিভাবে ডাক্তারি করতে হয়। তারপরে যখন ডাক্তারি তাকে শেখালো ঠিক মতো যে এটা হলো ডাক্তারি বিদ্যা বা এটা হলো আমার শরীর বিদ্যা, তখন তার কাছে গেলে সে তখন চিন্তা করে যে হ্যাঁ আমি এতদিন কি করছি। তখন আর সে রোগী দেখে সাহস পায় না, যে আমি যা এতদিন যা করছি আগে তো আসলেই কেটে দিতাম, সেলাই করে দিতাম আন্দাজে, দেখা যাচ্ছে অনেক সময় ভালো হয়ে যেত, কিন্তু এখন আর সেইটা সে ভয় পেয়ে, এখন তো সে জানে যে আমি যেটা করছি এটা তো রিস্কি কাজ। তখন সে আর রোগীপত্র আস্তে আস্তে তার কাছে কমতে থাকে, সে কাজটা কমায় দেয়, রিস্ক নেয় না। তখন সেই দুইজন যে বন্ধু পাশ করা ডাক্তার মেডিকেল থেকে, তারা আলটিমেটলি তাদের কাছে রোগীপত্র যায় এবং তাদের ওই অবস্থাটা ঠিক হয়ে যায়। এটা মোটামুটি এক্স্যাক্টলি, মানে ওইটাই আমি শুনছি নাপিতের দ্বারা। আপনি তো গ্রাম্য ডাক্তার দেখছেন, নাপিত তো শুধু ওর কাছে ফোড়া কাটতে যাইতো আর কি। তো নাপিত দেখছে আরে ফোড়া কাটা খুব সহজ, তো খুর আছে টান দিত বাস শেষ। এখন মূল ডাক্তারের কাছে যদি যাই, অপারেশন করো, অনেক মেডিসিন টেডিসিন কত কিছু লাগতো, নাপিত যাই খাস খাস করে কেটে দেয় বা শেষ, ফোড়া ভালো। তো এই জন্য তাকে শিখাই দিছিল যে দেখেন এই যে এই দিক দিয়ে শিরা গেছে, এই দিক দিয়ে ধমনী। এরপরে যখন ওই জ্ঞানটা হয়ে গেছে তখন আর সে কাটতে পারে না, হাত কাঁপে, তখন নাপিত আর পারে না কাটতে। তো ওই জন্য আসলে ভয় পাওয়ার জন্য জ্ঞান দরকার। একটা বাচ্চা ছেলের জ্ঞান থাকে না বলে আগুনে হাত দেয়। তার মানে ভয় যদি আপনি যদি জ্ঞান হয় তাহলে ভয়েরও জ্ঞান, ভয়ের জ্ঞান তখনই হয় যখন আপনি আসলে জ্ঞান হয়, আদরওয়াইজ আপনি ভয়ই পাবেন না। এই জন্য বলা হয় যে আমরা একটা টার্ম পড়ি না যে আল্লাহকে ভয় করো। আসলে ভয় পেতে হলে তো জানতে হবে, আপনাকে জ্ঞানী হতে হবে। যারা জ্ঞান নাই তারা আল্লাহকে ভয় পায় না। তো ওরকম যখন আপনার ইম্প্যাক্ট জ্ঞান হয়ে গেছে যে ডাটা কি জিনিস, সফটওয়্যারে ডাটা আছে এখন, তখন তো আপনি যা খুশি তাই করে আপনি টেস্ট করে ডিফেক্ট ফিক্স করতে পারেন না। খুবই ক্রুশিয়াল ব্যাপার এই ডিফেক্ট ফিক্স করার সাথে সাথে ডিজাস্টার হয়ে যেতে পারে। এই জন্য ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা আগে করতে হয়। সো ইম্প্যাক্ট অ্যানালাইসিস ইজ ইউজ টু ডিটারমাইন দ্য এফেক্টেড এরিয়াজ, যে জায়গাটা ইফেক্ট সেটার ইম্প্যাক্টটা কি। আমি বললাম যে আরে মাথাতে সমস্যা, মাথাটা কেটে ফেলো, আরে মাথা কেটে ফেললে মানুষই মরে গেছে যা। মানে এই জিনিসটা বুঝতে হবে যে কোনটা মাথা আর কোন জায়গায় আপনি ফিক্স করতে যাচ্ছেন। The problems might occur if documentation of the old software is missing or incomplete. So এই জায়গাটায় যদি আপনার ডকুমেন্টেশন ঠিক মতো না থাকে তাহলে তো ইম্প্যাক্ট অ্যানালাইসিসও করতে পারবেন না, অন্ধের মতো কাজ করবেন আর ডিজাস্টার হতে থাকবে। মানে যে চোখ বেঁধে মারা বলে না, তো তখন হয়ে যাবে আপনার ডকুমেন্ট না মানে আপনার চোখ বেঁধে পিটাচ্ছে আর আপনি খালি মার খেয়ে যাচ্ছেন, অবস্থাটা এরকম হবে। সফটওয়্যার রিটায়ারমেন্টের কাজ কি? So test after software retirement may include data migration test. Data migration test is very tough if the new and old system data structure is different. যদি সেম হয় তাহলে সহজ, কিন্তু যদি ডিফারেন্ট হয় ডিজাস্টার। সো আপনি মনে করলেন যে নতুন সফটওয়্যার নিয়েছি, দারুণ আর্কিটেকচার, অতএব আমি তো এটা নিয়ে ব্যবহার করব, দেখবেন যে আপনি ডাটা মাইগ্রেশন সম্ভব না। ভেরিফাইং আর্কাইভিং ডেটা অফ প্রোগ্রাম, সো আপনাকে আর্কাইভের ব্যাপারটাও থাকতে হবে। যেমন এনার্জি প্যাক আমার সাথে সফটওয়্যার কিনেছিল 2003 সালে, বাট যেহেতু আমাদের ওই কোম্পানি পড়ে গেছে, এনার্জি প্যাক অন্য একটা সফটওয়্যার কিনে নিছে, বাট স্টিল আমার ওই সফটওয়্যারটা আর্কাইভ করা আছে। মাঝে মাঝে দরকার হলে ওই 2003 সালের ডাটা রিট্রিভ করার জন্য ওরা সিস্টেমটা আবার ইনস্টল করে আবার একটু রিপোর্ট গুলো দেখে নেয়, কারণ সব হার্ড কপি নিতে পারে না এখনো। প্যারাল টেস্টিং ওল্ড এন্ড নিউ সিস্টেমস, প্যারাল টেস্ট করতে হবে আপনাকে। তার মানে আপনি সুইচ ওভার যে করবেন এত সোজা না। নতুন সফটওয়্যার কিনলেন আর রাতারাতি বলে দিলেন যে চলে যাবে, এখানে ডিজাস্টার হয়ে যাবে। সো আপনাকে প্যারালাল দুটা টেস্ট চালাইতে হবে, যে আগের সাথে ম্যাচ করতে হবে, যে নতুনটার সাথে এইটা প্যারালাল টেস্টিং করতে হবে আপনাকে। তার মানে অনেক বেশি কাজ মেইনটেনেন্স টেস্টিং এর। রাশেদ, আমার একটা ছোট্ট কোয়ারি ছিল এই জায়গাতে। বলেন।
এখানে ইমপ্যাক্ট টেস্টিং আর হচ্ছে পোস্ট কন্ডিশন টেস্টিং, এই দুইটার মধ্যে আসলে বেসিক মিল আর পার্থক্যটা কি? পোস্ট কোনটা বললেন? পোস্ট পোস্ট কন্ডিশন মানে Post পোস্ট কন্ডিশন চেকিং আসলে এটা, নট টেস্টিং। পোস্ট কন্ডিশন তো ছিল আমাদের টেস্ট কেসের ভিতরে, না? জি জি জি, রাইট। না, ওটা তো হচ্ছে একটা টেস্ট এক্সিকিউট করার পরে ওই টেস্টটা সাকসেসফুল হলো কোথায় যাবে, আর টেস্টটা ফেল করলে কোথায় যাবে, এইটা বলা হয়েছিল পোস্ট কন্ডিশন। তো এটা তো টোটাল সিস্টেমের রেসপেক্টিং তো বলা হয়েছিল, হ্যাঁ, কিন্তু এখন না? যেটা বলা হচ্ছে ইমপ্যাক্ট মানে হচ্ছে যদি আমি কোনো ডিফেক্ট ফিক্স করি, তাহলে ফিক্স করলে আমরা কি করতাম, এফেক্টেড এরিয়া গুলাতে রিগ্রেশন টেস্ট করতাম, না? আচ্ছা তো এই রিগ্রেশন টেস্ট আমরা করবোই, কিন্তু কি ধরনের ইমপ্যাক্ট আসবে ডাটা আছে তো, এখন আগে তো ডাটা ছিল না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, জি 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 জি। মনে জি। করেন যে আপনি বাড়ি চেঞ্জ করতে চাচ্ছেন, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাবেন, কি ব্যাপার আছে, কিন্তু যদি আপনার জিনিসপত্র বেশি থাকে, মানুষ থাকে যদি, তাহলে বাড়ি যদি চেঞ্জ করতে হয়, দেখেন এই রুম খালি করো, একটা রুম ওইখানে আবার ঠিক করে, তারপরে আর একটা জায়গা থেকে আবার চেঞ্জ করে, অনেক ঝামেলা। জি জি। সো ডেটা সহ যদি আপনি চেঞ্জ করতে চান, এটা খুব বড় ধরনের ইম্প্যাক্ট। আর ডেটা হচ্ছে, আপনি চিন্তা করে দেখেন তো, ব্যাংকিং ডাটাবেস যদি থাকে ব্যাংক, তাহলে আপনি চাচ্ছেন নতুন ভার্সনে যেতে, আপনি যান, বা নতুন ভার্সন না, আপনি ইম্প্যাক্ট অ্যানালাইসিস করছেন যে এইটাকে যদি কোনো ডিজাস্টার হয় তাহলে কি পরিমাণ হতে পারে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস। ইম্প্যাক্ট মানে তো হচ্ছে রিস্ক অ্যানালাইসিস। আসলে যদি কোনো কারণে ডিজাস্টার হয় তাহলে আমি কি করতে পারি, যার জন্য ইম্প্যাক্ট অ্যানালাইসিস এর আগে, এইটা করার আগে ডেটাবেসের ব্যাকআপ নিয়ে রাখি আমরা, যদি কোনো ডিজাস্টার হয় যেন আবার আগের অবস্থায় ফিরে আসতে পারি, সেফগার্ড। বিভিন্ন ভার্সন ইউজ করা জাস্ট। হ্যাঁ, ঠিক আছে, জি। স্যার তাহলে এই যে মেইনটেনেন্স টেস্টিং এর জন্য কি আমাদের আবার নতুন নতুন টেস্ট কেস লাগবে? আর আগের যে যদি টেস্ট কেসগুলো নতুন ফিচার লাগবে তখন তো লাগবে, কারণ মেইনটেনেন্স টেস্টিং এর দুইটা ভার্সন, একটা হচ্ছে এক্সিস্টিং কারেকশনস, আর একটা হচ্ছে অ্যাডিশনাল বা এক্সটেনশন, এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্ট। তখন আমাকে তো এনহ্যান্সমেন্ট মানে তো আমার টেস্ট কেস নতুন লাগবে। একটা জাস্ট লাইভ এক্সাম্পল দিই, ব্র্যাক ব্যাংকের কয়েকদিন আগে হলো আস্থা নামের নতুন একটা অনলাইন আপনার বোধহয় সিস্টেম ইন্টিগ্রেটেড হয়েছে, ঠিক আছে? তো ওইখানে আই ডোন্ট নো, আমার অ্যাকাউন্ট প্রায় 7 দিন ডিসেবল ছিল। আচ্ছা, 7 দিন পরে এনেবল হয়েছে, ঠিক আছে? তো ওদের অনেক রিকোয়েস্ট করার পর, বারবার বলার পর ওরা অ্যাকাউন্টটা পরে এনেবল করতে পারছে না। এনেবল করছে ওরা, মানে মেবি ডাটা হলো মিসম্যাচ অথবা কোনো একটা সমস্যা হয়েছিল মেবি, মানে আমার অ্যাকাউন্ট গায়েব। এই জন্য আপনি দেখবেন যে আচ্ছা নোকিয়া পড়ে গেল কেন বলেন তো? সিম্বিয়ান তো আসলে অ্যাডাপ্ট করতে পারে নাই নতুন। সেটারও আগে নোকিয়া প্রথমে একটা বাড়ি খেয়েছিল, ওরা তো যেতে পারতো অ্যান্ড্রয়েডে, কিন্তু ওই সময়টাই আমি ওই সময় মালয়েশিয়াতে ছিলাম, এটা ছিল হচ্ছে 2007-এর দিকে। সেই সময় নোকিয়া একটা ফোন একটা রিলিজ করেছিল যেটা ডিফেক্টিভ ছিল। তো ওই ডিফেক্টিভ প্রোডাক্ট গুলা মার্কেট থেকে আবার ব্যাক করতে হয়েছিল ওদের, তাতে $1 বিলিয়ন লস হয়েছিল। আপনি চিন্তা করেন সারা পৃথিবী থেকে যত নোকিয়া ওই ভার্সন বের হয়েছিল সবগুলাকে আবার ওয়্যার হাউসে ব্যাক করতে হয়েছে। লস কি পরিমাণ হয়েছে বুঝতে পারছেন? সেই সময় ওদের কোমর ভেঙে গেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত সালের কথা রাশেদ স্যার? এটা 2007-এ। 2007 তাই না? আচ্ছা আচ্ছা। সেই সময় আমি এই ঘটনাটা ঘটছিল, সেই সময় মালয়েশিয়ায় ছিলাম, আমি মালয়েশিয়ায় এই ঘটনাটা শুনছি। ওই সময় হচ্ছে আমার এক স্টুডেন্ট হচ্ছে নোকিয়া কোম্পানিতে চাকরি করতো। আচ্ছা আচ্ছা। হুম, যেমন ওরা তো আসলে আইফোনের আগেও কিন্তু সরি স্টাইলিশ দিয়ে যে হলো টাচ স্ক্রিনে যে লেখা, নোকিয়া কিন্তু সবার আগে নিয়ে আসছিল। এরপরে হ্যাঁ। কিন্তু আইফোন কিন্তু আসছে, ঠিক আছে? কিন্তু আসলে ওরা দাঁড়াইতেই পারে নাই, কথা। ওই সময় সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কোমরে জোর থাকা দরকার ছিল না, ওইটাই নষ্ট হয়ে গেছিল তখন। কারণ নোকিয়া পড়ে যাবে এটা তখন কেউ চিন্তাও করে নাই, চিন্তাও করে নাই, ফোরকাস্টই করতে পারে নাই কেউ, সাহসী ছিল না। কিন্তু সবাই মনে করছিল যে এই যে অ্যান্ড্রয়েডে যাওয়ার কারণে পড়ছে, কিন্তু আসলে গোড়াটা ছিল ওইখানে। ওই সমসাময়িক হয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা হয়ে গেছে। কারণ ওই সময় অ্যান্ড্রয়েড আসলো, ওই সময় আমি স্যামসাং এর একটা সেট কিনছিলাম মালয়েশিয়া থেকে।
সো আমাদের চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 3টা খুব ছোট, মোটামুটি 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে হচ্ছে চ্যাপ্টার 3 শেষ করে আমরা 2 and 3 এক্সাম নেবো ওই দিনই। চ্যাপ্টার 3 এর স্লাইডটা শেয়ার করে দিবেন আজকে? হ্যাঁ, শেয়ার করব। আর আমি বলতে চাচ্ছি, এটা কুইজ যেহেতু সাডেন টেস্ট, তো মনে করেন যে 2 ঘন্টার বিষয়গুলা মাথায় থেকে যাবে, কঠিন না, সহজ স্ট্যাটিক টেকনিক। তো স্ট্যাটিক টেকনিকের মধ্যে জটিলতা খুব একটা নাই, তো যার জন্য এটা পারবেন। কিন্তু যদি পরীক্ষা না দিতে চান, তার মানে হচ্ছে আমাকে চ্যাপ্টার 4ও শুরু করতে দেবেন না, আপনারা জানি আমি, কারণ এটা পরীক্ষা না দিয়ে সামনের দিকে যাবেন না। এই ঘটনাটা ঘটছে হচ্ছে ড্যাফোডিলে গতকালকে, যে ওরা শেষ পর্যন্ত আমাকে যেতে দেয় নাই, পরে 2 ঘন্টা ক্লাস নিয়ে শেষ করতে হয়েছে। তো আমি আজকে আপনাদের চ্যাপ্টার 3 স্লাইডটা আপলোড করে দেব। হ্যাঁ, যদি আপলোড না করতে মনে থাকে একটু নক দেন ওই যে ইয়েতে, গ্রুপে। ভাই এক্সাম চ্যাপ্টার 2 3 না মানে চ্যাপ্টার 1 ও অ্যাড হবে আগেরটার সাথে? চ্যাপ্টার 1 নেব না, ও 2 3 করব, কারণ চ্যাপ্টার 1 তো অলরেডি করছি, আবার একই জিনিস বারবার বলাটা এত তাড়াতাড়ি না। আমরা যখন পুরোটা শেষ করব তখন আবার চ্যাপ্টার 1 মানে এইটাই 40টা একবারে প্র্যাকটিস করব অফলাইনে তখন, কারণ 1 ঘন্টার মধ্যে পারি কিনা সেটাও টেস্ট করতে হবে। তাহলে রাশিদ স্যার নেক্সট ক্লাসে হচ্ছে হলো চ্যাপ্টার 3 ফিনিশ হবে এবং সাথে এক্সাম হবে 2 আর 3 এর। হ্যাঁ, 2 3 এক্সাম হবে। তাহলে নেক্সট স্যাটারডে তে আসলে এক্সামটা হচ্ছে, রাইট? হ্যাঁ, স্যাটারডেতে। জি 3 এরটা আমি আপলোড করে দিচ্ছি। স্যার এবার কয়টা কোশ্চেন থাকতে পারে আমাদের এক্সামে? চ্যাপ্টার 2 তে সম্ভবত 7টা, আর 3 তে মনে হয় 5টা। তার মানে 5 7 12 আর 7 19টা, তার মানে 19টার উপর আমাদের পরীক্ষা হয়ে যাবে অলরেডি। তাহলে আর কোনো প্রশ্ন কারো জানার কিছু? Done for today, I think. ওকে, কি ব্যাপার, সবাই এখন আসতেছে? স্যার নেট ইস্যু, নেট স্যার অন্য আইডি থেকে ঢুকছে, ইফতেখার ভাই বের হয়ে গেছে। নেটে প্রবলেম হচ্ছে। নেটের প্রবলেম। যারা চুপচাপ আছেন তারা কি কোনো প্রশ্ন করবেন, যে আপনাদের কোনো সমস্যা বা কিছু জানতে? না স্যার, কোনো কোশ্চেন নাই। চুপচাপ থাকা লোকজন, আজকে যেমন সুবা কথা বলে নাই, তারপরে হচ্ছে সৌদের তো কণ্ঠ বন্ধ, স্যার আমার এখানে নেট একটু সমস্যা হচ্ছে, এজন্য আমি আর কথা বলতে আসি নাই। আচ্ছা আচ্ছা, এই যে সুন্দর শোনা যাচ্ছে আপনার কথা। এখন ঠিক হয়েছে, আসলে তখন ফ্র্যাকচার করতেছিল, আমি কয়েকবার বের হয়ে গেছি মিটিং থেকে, আবার জয়েন করছি। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে যে আমি জাস্ট অফারিং মাইসেলফ, যে এনি টাইপ অফ কোশ্চেন, এটা সুযোগ আপনাদের, কারণ সব সময় তো এরকম করে পাবেন না। যদিও আমি আসলে খুব ফ্লেক্সিবল থাকি যে কোনো স্টুডেন্টদের জন্য, আমার লাইফে কেউ যদি আমার কাছ থেকে কোনো কিছু শেখে সারা জীবনের জন্য, আমার দুয়ার উন্মুক্ত থাকে, যে কোনো বিষয় আমার সাথে আলোচনা করলে আমি রেসপন্স করি। তারপরে হচ্ছে যেহেতু এটা ফর্মাল সেশন, এখন হচ্ছে বেশিরভাগ জেনে নেওয়াটা আপনাদের জন্য উপকার, ইফেক্টিভ হয়। স্যার আপনি বললেন যে ওইটা স্লাইডটা যদি আপ না করেন তাহলে আপনাকে একটু রিমাইন্ডার দিতে। কোন গ্রুপে? এসআইপি তে আপনাকে দেখতেছি না মনে হচ্ছে। আছে তো ওই যে এতে
কি বলে স্কাইপিতে এই গ্রুপে আছে তো আচ্ছা 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 পাইছি, ঠিক আছে, থ্যাংক ইউ, পাইছি। ওকে হ্যাঁ আমি করি হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেবো। হ্যাঁ এখনই আপলোড করতেছি। চ্যাপ্টার 3। চ্যাপ্টার 3। ওকে, তাহলে আমরা কি ক্লোজ করব ঠিক আছে। আজকের জন্য? হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। হাসান থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। বাই বাই এভরিওয়ান। ওকে বাই। আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপলোডেড হয়ে গেছে চ্যাপ্টার 3। কত সহজ হয়ে গেছে লাইফটা, না? কে কোথায় আছি আমরা, অথচ সব আমি চিন্তা করছিলাম যে একটা রুম, এটা একটা না, একটা মিটিং রুমের ভেতর আছি, হঠাৎ করে চলে আসতেছে সবাই এই জায়গায়। ফিজিক্যালি চিন্তা করতে পারেন যে একটা মিটিং করলে সবাই ফিজিক্যালি আসতে হলে কত কিছু করা লাগতো। জি স্যার। স্যার একটা আমার একটা কোয়েরি আছে। বলেন। মানে আপনি তো এখন মালয়েশিয়া আছেন, আগেও ছিলেন, মানে মানে এরকম একটা ঘটনা বলবেন যেটা বাংলাদেশে জিনিসটা ভালো কিন্তু মালয়েশিয়া জিনিসটা খারাপ লাগছে, যে ওই জিনিসটা বাংলাদেশে ভালো ভালো ছিল, মানে কোন এনভায়রনমেন্টাল জিনিস হতে পারে, পলিসি হতে পারে, মানে হেলথ সেকশন হতে পারে, এটা ভালো বরঞ্চ মালয়েশিয়া খারাপ আছে। এরা হচ্ছে প্রচন্ড অলস জাতি। ও আচ্ছা আচ্ছা। অলস জাতি, মানে এরা কাজ কাজ করতে চায় না, ছুটি ছুটি কাটাতে খুব পছন্দ করে। আচ্ছা আচ্ছা। যেমন ধরেন আমার বাসায় কিন্তু আমি কিন্তু এই যে খাটের উপরে আদর্শ হয়ে ক্লাস নিতে হয় আমাকে, কারণ আমার বাসায় ডাইনিং টেবিল আছে বাট ওখানে গরম, ওখানে বসে এতক্ষণ থাকা যায় না। সো আমি যদি একটা চেয়ার টেবিলের ব্যবস্থা করতে পারতাম, এখানে পারি না, কারণ হচ্ছে যে এদের অ্যাপার্টমেন্ট, এরা যা দিয়েছে এর বেশি কোনো কিছুই দিবে না। কারণ এদের কনসেপ্ট হচ্ছে অফিস কাজ হচ্ছে অফিসে, বাসার জন্য না। বেডরুম হচ্ছে ঘুমানোর জন্য, ক্লাস নেওয়ার জন্য না। অতএব মানে ইভেন আমাকে কোনো কাজও দেয় না, যেদিন উইকেন্ড থাকে কোনোদিন কোনো কাজ দেবে না অফিস টাইমের পরে। সো এই দিক থেকে আমি বলবো এটা পজিটিভ, বাট আসলে খুব স্লো কাজ করে এরা, এতটাই স্লো, এদের নাম দিচ্ছি আমি STS, স্লোয়ার দেন স্নেল। জি জি। এরা এরা আসলে দিনে হয়তো 3 ঘন্টা কাজ করে, এর বেশি করতে চায় না। তবে এদের ভালো অনেক গুণ আছে, যেমন অস্থির না, এরা কোনোদিন চিৎকার চেঁচামেচি করবে না, এরা কখনোই মারামারি করে না। কোনোদিন আপনি চিৎকার করে কথা শুনতে পাবেন না, সব লেভেলে। তবে এরা কচ্ছপের জাতি, বাট উইন করে। আমরা হচ্ছে অস্থির, এই জন্য আমরা খরগোশের মতো লুজার হই। জি স্যার, বুঝতে পারছি। বাট ওভারঅল গ্র্যাস লেভেলে অনেস্টি খুব বেশি মাত্রায় এদের। আপনি কোনো জায়গায় দেখবেন যে কোনো কিছু চুরি হয় না, মসজিদে গেলে বা কিচ্ছু কখনো চুরি হয় না, ফেলে রাখবেন, কেউ নেবে না। কিন্তু হ্যাঁ, চুরি হয় কোন জায়গায়, উপরের লেভেলে ঘুষ আছে। হ্যাঁ, ওই যে দেখি তো ওখানেও আছে মাঝে মাঝে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পলিটিক্যালি বিভিন্ন মানে কেস টেস্ট মাঝে মাঝে নিউজে আসে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে হয়।
তাহলে ঠিক আছে, তাহলে আমি রাখছি আজকে। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ওইটা পেয়েছি, ওইটা আসছে। হ্যাঁ